নমস্কার, সন্ধ্যে 7টায় আমি অয়ন। 14ই ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা নয়, আরও 7 দিন স্ক্রুটিনির জন্য সময় বাড়ানোর নির্দেশ সুপ্রিম কোর্টের। তাহলে ভোট কবে, এই প্রশ্নটাই সাধারণ মানুষের মনে, এবং ভোট ঘোষণা কবে নাগাদ হতে পারে। সরাসরি চলে যাব প্রতিনিধি অর্ণবের কাছে। অর্ণব, ইতিমধ্যেই 7 দিন সময় বাড়ানোর নির্দেশ। সেই 7 দিনের পরে আরও সময় লাগবে কিনা, কি মনে করা হচ্ছে, ভোট কবে সুপ্রিম কোর্টের এই নির্দেশের পরে ভোটের ঘোষণা কবে নাগাদ হতে পারে? দেখো, এক্ষেত্রে আমরা যে বিষয়গুলি রীতি বা রেওয়াজ যেটা রয়েছে নির্বাচন কমিশনের আমাদের সাধারণ নির্বাচনগুলি পরিচালনার প্রশ্নে, সেক্ষেত্রে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের 2 সপ্তাহের মধ্যে কমিশনের ফুল বেঞ্চ রাজ্যে আসে এবং রাজ্যে ভোটের প্রস্তুতি কীরকম কী সেটা তারা জরিপ করে যায় এবং তারপর তারা আদর্শ আচরণবিধির মধ্য দিয়ে ভোট ঘোষণা করে এবং সেই প্রক্রিয়াটা করতেও প্রায় 2 সপ্তাহ সময় লাগে বলেই বিগত সাধারণ নির্বাচনগুলোতে এমনই নজির উঠে এসছে। সেই জায়গা থেকে 21শে ফেব্রুয়ারি বা তারপরে যদি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হয়, সেক্ষেত্রে মনে করা হচ্ছে এই যে প্রক্রিয়াটা বললাম, কমিশনে ফুল বেঞ্চ আসা, প্রস্তুতি খতিয়ে দেখা, কারণ ইতিমধ্যে ম্যাকিন্টোশ বান তারা বিভিন্ন বুথের পরিকাঠামো যেগুলি জরিপের কাজ করতো সেই সংস্থা বদল হয়েছে, এনবিসিসি এখন তার সেই কাজ করছে। এই অবস্থায় মনে করা হচ্ছে মার্চ মাসের 2য় সপ্তাহের শেষের দিকে বা 3য় সপ্তাহে ভোট ঘোষণা হতে পারে, খুব দ্রুত ভোট ঘোষণা হলে। এবং যদি মনে করে কমিশন একেবারে ফেব্রুয়ারি মাসে লাস্টেই চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করার পরপরই কমিশনের বেঞ্চ আনবে, সেটাও মিনিমাম 1 সপ্তাহ লাগবে। কাজে 2য় সপ্তাহের শেষ বা 3য় সপ্তাহের ভোট ঘোষণা হতে পারে। এক্ষেত্রে আরও একটা বিষয় এক্ষেত্রে কমিশনকে ভাবাচ্ছে, তা হলো 8 মে 2021 আমাদের রাজ্যের এই যে বর্তমান যে বিধানসভা, সেই বিধানসভার অর্থাৎ রাজ্যের আইন প্রণয়ন কক্ষ সেটা কাজ করা শুরু করেছিল, সেটাকে ফাঁকা রাখা যায় না। কাজেই 7 মে বা 8 মের মধ্যে এই ভোটিং প্রক্রিয়া সম্পূর্ণ করে রাজ্যপালের কাছে যে দলই ক্ষমতায় আসুক না কেন তারা রাজ্যপালের কাছে যাবে, সরকার তৈরির আবেদন জানাবে। এই প্রক্রিয়া করতেও 7 দিন সময় তোমার ছাড়তে হবে। সেক্ষেত্রে মে মাসের প্রথম সপ্তাহটা সেই প্রক্রিয়া যদি রেখে দিলে এপ্রিল মাসের মধ্যে ভোট গুটিয়ে আনতে হবে। কাজেই মার্চের 2য় সপ্তাহে যদি ভোট ঘোষণা হয়, সেক্ষেত্রে ন্যূনতম বলা হয় 28 দিন, সর্বোচ্চ 45 দিনের মধ্যে ভোট প্রক্রিয়া সম্পূর্ণ করার এটা হচ্ছে রীতি বা নিয়ম বা যে আইনও রয়েছে আমাদের। কাজেই সব থেকে কম 28 দিনের মধ্যে ভোট করতে গেলেও সব থেকে বেশি হচ্ছে 45 দিন, এপ্রিল মাসের মধ্যেই ভোট প্রক্রিয়া করিয়ে ফেলতে হবে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় কি বললেন দেখুন। এই যে হিয়ারিংটা এখন আরও 7 দিন বাড়িয়ে দেওয়া হলো, যারা অবজেকশন দিয়েছে সেই অবজেকশনগুলোকেও গ্রহণ করতে হবে এবং আইন অনুযায়ী সেটাকে ডিসাইড করতে হবে। এই ডিসিশনটাও ফাইনাল ডিসিশনটা নেবে ইআরও। মাইক্রো অবজারভারদের নিয়ে আপত্তি ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের, আর সেখানেই মান্যতা দিল সুপ্রিম কোর্ট। এরকমটাই বলা হচ্ছে, মাইক্রো অবজারভারদের 10 দিনের ট্রেনিং, রাজ্যই মাইক্রো অবজারভার নিয়োগ করতে পারবে, রাজ্যের সরকারি অফিসাররাই। সরাসরি চলে যাব প্রতিনিধি অর্ণবের কাছে, আরও বিস্তারিত জানতে চাইব মাইক্রো অবজারভারদের ভূমিকা তাহলে কি হলো এবার। দেখো, 4 ফেব্রুয়ারি খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেশের প্রধান বিচারপতি বেঞ্চে সওয়াল করে তিনি পরিষ্কারভাবে কোট আনকোট হোয়াটসঅ্যাপ কমিশন বলে তিনি তোপ দেখেছিলেন এবং একই সঙ্গে তারা কিভাবে বেআইনি কাজ করছে সেটার উদাহরণ দিতে গিয়েই এই মাইক্রো অবজারভারদের ভূমিকা তিনি সামনে নিয়ে আসেন। কী বিষয়টা ছিল, তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল বা মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার যখন নির্বাচন কমিশনের কাছে গেছে, এই বিষয়টি কিন্তু বারবার সরব হয়েছে যে ইআরও অর্থাৎ ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার যে কোনো বিধানসভার ভোটার লিস্টের চূড়ান্ত কথা বলবেন তিনি, অর্থাৎ তিনিই হচ্ছেন আলটিমেটাম, অর্থাৎ এক্ষেত্রে ইআরও পদ। কিন্তু দেখা যাচ্ছিল কেন্দ্রীয় সরকারি কর্মচারী যাদের মাইক্রো অবজারভার হিসেবে কমিশন নিয়ে এসেছিল, এই মাইক্রো অবজারভাররাই ভোটারের অর্থাৎ লগ ইনে ঢুকে গিয়ে ভোটারদের তথ্য সেগুলো যাচাই করা বা সেগুলো দেখার কাজ করতেছিল, যেটা ইআরওর কাজ, সেই কাজটাই করছিল এই মাইক্রো অবজারভাররা। কিন্তু তারা শুধুমাত্র অ্যাসিস্ট করতে পারে, কাজেই ইআরওদের কাজে কার্যত সমান্তরাল একটা নজরদারি চালাচ্ছিল এবং কোথাও কোথাও ইআরওদের যে ক্ষমতা রয়েছে সেই ক্ষমতা এনজয় করছে মাইক্রো অবজারভাররা। এটা ছিল অভিযোগ। আজ সুপ্রিম কোর্ট উভয় পক্ষের বক্তব্য, মমতা বন্দ্যোপাধ্যায়ের সওয়াল, সেটাকে দেখার পর এই মাইক্রো অবজারভারদের থেকে বেশি দক্ষ, বেশি প্রশিক্ষিত রাজ্য যে 8,505 জনের
অফিসারের তালিকা দিয়েছে। মনোজ পান্ত সদ্য প্রাক্তন আমাদের রাজ্যের মুখ্য সচিব, তিনি বলেন এই অফিসারদের মধ্যে 65% গ্রুপ বি র্যাঙ্কের অফিসার রয়েছে। কাজেই এই অফিসারদের মধ্যে যারা মাইক্রো অবজারভার পদের জন্য ফিটেস্ট বা AERO পদে ফিটেস্ট, সেটা কমিশন ব্যবহার করবে এবং সেটার জন্য কাল বিকেল 5টার মধ্যে তাদের রিপোর্ট করতে হবে এই 8505 জন সংশ্লিষ্ট DE অর্থাৎ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে, এবং তারপর তাদের স্বল্প সময়ের ট্রেনিং এবং তারাই শুনানির প্রক্রিয়া স্কুটিনি বা এই কাজগুলির মধ্যে নিয়োজিত হবে। এটা সুপ্রিম কোর্ট। তাহলে এই যে মাইক্রো অবজারভারদের বিরুদ্ধে যে অভিযোগগুলো করছিল তৃণমূল বা মমতা বন্দ্যোপাধ্যায়, যে এই যে তুমি বললে লগ ইন করে তার মধ্যে ঢুকে বিভিন্ন যে পরীক্ষা নিরীক্ষা করছিল ভোটারদের সম্পর্কে, যারা যদি তৃণমূলের চক্রান্তের কথা বলি, যারা শিকার হয়েছেন তাদের ক্ষেত্রে আবার কি তাদের হিয়ারিং হবে বা তাদের তথ্যগুলো আবার নতুন করে পরীক্ষা করা হবে? দেখো, এই বিষয়টা যদি সুপ্রিম কোর্ট সরাসরি আদেশের মধ্যে দেয়নি, কিন্তু তৃণমূলের অভিযোগটা যখন সত্যতা পেয়েছে, মান্যতা পেয়েছে, সেক্ষেত্রে তৃণমূল কংগ্রেস নতুন করে তারা নিশ্চয়ই রিপ্রেজেন্টেটিভ দেবে কমিশনের কাছে, এবং এখন কমিশনের বিবেচনা সাপেক্ষ। কমিশন এখন যেটা সূত্র মারফত জানা যাচ্ছে প্রায় 80% কাছাকাছি নাকি এই হিয়ারিং পর্ব শেষ হয়ে গেছে। মূল সমস্যাটা ছিল LD অর্থাৎ লজিক্যাল ডিসক্রিমিনেশন তালিকায়। বিচারপতি জয়মাল্য বাগচি, যিনি এ রাজ্য থেকে বিলং করে সুপ্রিম কোর্টে রয়েছেন কো জজ হিসেবে, প্রধান বিচারপতির পরেই তিনিও বলছেন যে এই LD-তে একজন 200 সন্তানের পিতা, তাদেরকে না LD-তে নাম পাঠানো হলো, অর্থাৎ তাদেরকে না নোটিশ দেওয়া হলো ঠিক, কিন্তু 5 জনের পিতা তো একজন হতেই পারে, 5 পুত্রের বা 5 সন্তানের একজন তো পিতা হতে পারে, তাকেও LD কেন দেওয়া হচ্ছে? এই প্রশ্নটা সুপ্রিম কোর্ট করেছে। কাজেই সুপ্রিম কোর্ট তার মন্তব্য, তার ইঙ্গিত, তার পর্যবেক্ষণের মধ্য দিয়ে স্পষ্ট করে দিয়েছে যে লজিক্যাল ডিসক্রিমিনেশনের মধ্যে একাধিক ত্রুটি রয়েছে, এই বিষয়টা খুঁজে বার করুক। কমিশনকে কার্যত সরাসরি নির্দেশ না দিলেও, কাজেই তৃণমূল কংগ্রেস এই নির্দেশ পাওয়ার পর নতুন করে রিপ্রেজেন্টেশন দেবে। এবার তুমি যেমনটা বললে একেবারে প্রাসঙ্গিক প্রশ্ন, যেগুলি ইতিমধ্যে এইগুলো কমপ্লিট হয়ে গেছে বলে দেখানো হচ্ছে, সেগুলো নিয়ে নতুন করে আবার একটা বিবেচনার জায়গা এলেও আসতে পারে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় কি বলছেন? আর মূল মামলাকারী মুস্তার বানু তিনি কি বলছেন দেখুন। এই যে 8500 অফিসারের নাম, যে নাম আমরা দিয়েছিলাম, মানে রাজ্য সরকার দিয়েছিল মাইক্রো অবজারভার হিসেবে ব্যবহার করার জন্য, কাল বিকেল 5টার মধ্যে EROর কাছে রিপোর্ট করতে হবে। ERO ইজ দি ফাইনাল অথরিটি টু টেক ডিসিশন। এবং এই যে মাইক্রো অবজারভাররা অ্যাপয়েন্টমেন্ট হবে, তারা সমস্ত ডকুমেন্টসগুলো দেখবে এবং আগে যে হিয়ারিং হয়েছে সেই হিয়ারিংয়েও সব ডকুমেন্টসগুলো দেখবে। এবং কোর্ট বলছে যে না, এদেরকেই নিতে হবে, কারণ এরা লোকাল ল্যাঙ্গুয়েজ জানে। তুমি যে বাইরের থেকে যাকে নিয়ে আসছো UP বিহার থেকে, সে তো আর লোকাল ল্যাঙ্গুয়েজ জানবে না, অতএব লোকাল নামটা কি হবে সেটা তো তারা বলতে পারবে। এটাই তো মেন কন্টেনশন। এবং ডকুমেন্টস দেখে তাদের যে ওপিনিয়ন, তারা তাদের ওপিনিয়ন পেশ করবে, নট ডিসিশন। দে উইল নট টেক এনি ডিসিশন। ডিসিশন অনলি উইল বি টেকেন বাই দি ERO, নট বাই এনি আদার পার্সন। আমার আবেদন হচ্ছে আমার বাংলার মানুষ, মানে পশ্চিম বাংলার মানুষ, যাতে SIR এর প্রকৃত ভোট যাদের আছে তারা যেন একটাও না বাদ যায়। আমার 2002 সালে নাম ছিল। হ্যাঁ, SIR এর নাম ছিল, তারপর নোটিশ দিয়েছে কেন? ওই তো আমার বাবা মায়ের বয়সের থেকে আমি 15 বছরের কম বলে আমাকে পাঠিয়েছে। আমার আদতে আমার বাবার সাথে আমার 27 আর মায়ের সাথে আমার 22 বছরের ডিফারেন্স রয়েছে।